আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতটা যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অবলোক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভাবছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তেই বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঠপ দিলুম বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরও গম্ভীর হলো। গম্ভীর যে সেই আবরণ সেই গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাসকর কণ্ঠে বলল, আব্বু কী বলছেন এসব। নুডল সদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলো না। বারান্দার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বলল, সত্যি বলছি সব। তুমি তখন দুদিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মেয়েদের সন্তান জন্ম দেওয়া নিষেধ, কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করে বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসায় লাভজনক মূল্যবান সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতো এমন দুর্যোগ তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নেবে বলে তাকে হসপিটাল ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাই যেন অসুস্থ, তাই আমরা সেই হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আঘাতবিনীত করে উঠলো। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতাও বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এবারের কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে, কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রা নয়ন ঘেঁষে ততক্ষণ ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে অঙ্গিনা। এক মুহূর্তে মিশে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত। মনে হলো যে যেন কোনো নর্দমার কীট। সমাজের এক নোংরা মানুষ আব্বু যে তাকে পছন্দ করতেন না, সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কহু তার প্রাপ্য ছিল না। নুরুল সদগর চার কাপটা বারান্দায় চাওড়া গ্রিলটার উপর রাখলো। পাঞ্জাবের পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখবাসের নাম করে কিছু অশ্রুকণা বোধহয় মুছে নিলেন, কে জানে। আধরের কোলা ঘুষে যাওয়া গল্পের কথা। পকেটের রুমালটা পকেটে রেখে নুরুল সদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত। এখন একটা কথা রাখবে। চিত্রার কণ্ঠে তখনও কপ্পান্ন ছাপ। তবুও সে অপৃষ্ট স্বরে উচ্চারণ করলো, জি আব্বু বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা, মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্ব ছিলে, আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আসি কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নিবে? এবারে সবে হয়তো তোমায় ভালোবাসবে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রের অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দম্মদ হয়ে এসেছিল সেদিন। আবেগের বসে কিংবা নিজের প্রতি ঘৃণা দেখে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শোধরানোর অপরেষ্টা তাও ছিল। সেদিনের কথা থামতেই ভিড়াটা এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে সে কি পাথর হয়ে গেল। বাহার তখন নির্বাক, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভিতরের তরচা যা অনুভূতিও কেমন নিস্তব্ধ। বাহারের নির্ভরতা ভয় জাগল চিত্রার মনে। বাহার ভাই বুঝি আর চির বিচ্ছেদ ঘোষণা করবে। ঘৃণা থুতু বুঝি তার উপর ছুড়ে মারবে বাহার ভাই। মারুক না হয় সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো তার দোষে পাবে না। অদৃষ্টের পরিহাস, তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের। নিজের ভাগ্য যদি সে নিজে করতো তাহলে কি আর থুতু ফেলতে পারতো কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করতো। তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে, তবে মেনে না হয় সে নিবে দোষ। চিত্রার মনের ভুল ভাবনায় কর্তকেজে ভেঙে গুড়িয়ে দিল বাহার। হাতের চার কাপটা পাশেই ছুড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতি বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই। বাহার হাসলো। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধ হয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসাবিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথা থেকে আসছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও, মনে রেখো সে কিন্তু তোমার মায়ের দায়িত্ব পালন করেছে, পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারোর কাছে দিয়ে দিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝুড় গেছে? এর জন্য তাকে কী না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছো, জন্ম হোক যথাই হতো, কর্ম হলো আসল। তোমার সাফল্য তখন আকাশ ছুঁয়ে দেবে, তোমার পরিচয় তখন মরিচিকা। চিত্রে কেবল মনোযোগ সহকারে শুনল এই ছোটছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গুছানো কেউ বুঝবে তার বহিক আবরণ দেখে। চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, দ্রুততম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বাসায় দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুচকালো কপাল, আরও কুচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন, হেঁটে আসার কী দরকার? আজ আমি আপনাকে বাড়ি অব্দি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথায় বেশ হেলদোল দেখালো না বাহার। পকেটে দুহাত গুজে ককটানো চুলগুলো দুলিয়ে বলল,
আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতোই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন, তাতে ক্ষতি কী? শেষ অবধি যদি সন্ধে হয়, রাস্তা তবে বেবার নয়। চিত্রের দিক থেকে নজর সরিয়ে বাহার একেবারে হাঁটা ধরলো সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সে বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকে সে আসে, কিন্তু তার হলো কই? লোকটা তো আর তাকালো না। সবসময় চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট শ্বাস ফেললো। থাক, সবার গল্পের বিবরণ একই হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম। ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করলো মনিয়া বেগম ছাড়া সদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, ডুনুল সদাগর খুঁজছে, তবে মনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হয় মিলিয়ে গেল মানুষটার বাবার বাড়িতে কেউ নেই, সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালালো, কিন্তু কেউ খোঁজ দিতে পারলো না মনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করতো, অতটা যত্ন আর কে বা করবে? মুখে ছোটো ছোটো ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মুখ খানার দিকে তাকালো, কেমন হাহাকার করে ওঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা বছর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসে হাজির হয়ে ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তরচাজা চলছে। ওহি, চাটনি, অনয় মাহাতাব, আফজাল সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটা বাটি টেবিলে এনে দেখলো। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়স ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতো। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্পাপ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচি আম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকে হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাটনির প্লেটে উঠিয়ে দিল। চাটনি চিত্রার পাশে বসে খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাটনি নিজে অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদরে সরে বলল, তোর আপাতত একটু বেশি পুষ্টি লাগবে ক। হে তো অহন দুইজনের খাওয়া হইব, তাই না? আমি তোর বড় টুকরোটা দিব, মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রা হুট করে কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটা তো স্বাভাবিক, সবাইকে আর মায়ের মতো হয়। চিত্রা খাবারটা গণমতে গেলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বললো, না না চাচি আম্মা, তুমি আপারেই দাও। আমি দেখেছো কেমন বিয়াকালের মতো আবদার করলাম। এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করেছো। কথা নিচে চাপা বললো চিত্রার পোকার অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বললো, আম্মা আপনিও না? আমাকে কখনো খেতে দেখেছেন মাতা? সবসময় তো চিতাবাগি খাই, মেয়েটার পছন্দ। আপনিও না? অদ্ভুত। খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকে সবসময় দিত। চিত্রা খাবে বলে কি আর তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা শব্দের উত্তরটা কেমন মুখ ঝামটি মারলো। রসকসীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেললো। খুব কষ্টে কান্না গিলে বললো, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলের নিস্তব্ধতা, নীরবতা, সবাই কেমন ফেল আহাম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাজালো না, বরং বড় টুকরোটা সে তার মেয়ের জামাই থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখলো এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা 2 লোকমা ভাত গেলে কোনো মতো উঠে দাঁড়ালো। আর খাওয়া সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়েও বিষাক্ত মনে হলো। মাহাতবা আর মাছ ছুঁয়ে দেখলো না। শাশুড়ির একখানা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পেট থেকে উঠে গেল। মেয়ের জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল হাসি দিয়ে মাহাতাব বেশ তাচ্ছিল কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনাদের মেঘে না হয়ে আমার ভাগের মাছটাও দিয়ে দেন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ ভাতে তুলল না ওহিও। অপমানে গা শিশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাগিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এ বাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছুটে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ঠুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মাছ ছাড়া দুনিয়া কেমন আদার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টদশী ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন। এ বাড়িতে কেমন জন্য বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখে নেই চিত্রার, তা বুঝতে আর বাকি রইল না। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।